চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট বাংলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ নিয়েছি। চলো আমরা আজকে এগুলা সলভ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তাঁত শব্দের অর্থ কী। তাঁত শব্দের অর্থ সাধারণত হচ্ছে বাবা। তাঁত শব্দের অর্থ হচ্ছে কি বাবা। কিন্তু যদি আমাদের কবিতার লাইনটি দেওয়া হয়, আমরা জানি বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতার মধ্যে যদি তাঁত বোঝায়, এই কবিতার মধ্যে যদি তাঁত শব্দের অর্থ কী জিজ্ঞেস করে, তখন অবশ্যই আমাকে চাচা দাগাইতে হবে। তখন কে দাগাইতে হবে? চাচা দাগাইতে হবে। কারণ এই বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যগ্রন্থে, এই কবিতার মধ্যে, কাব্যগ্রন্থ না এই কবিতার মধ্যে তাঁত শব্দের অর্থ চাচাকে বোঝানো হয়েছে, এই যার অর্থ হচ্ছে বিভীষণকে বোঝানো হয়েছিল। কাকে বোঝানো হয়েছিল? বিভীষণকে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যদি তাঁত জাস্ট এরকম করে দেয়, তখন তাঁত শব্দের অর্থ বাবা দাগাইতে হবে। আমাদের যদি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোনো অংশে দিয়ে জিজ্ঞেস করে তাঁত শব্দের অর্থ কী, তখন তোমাকে অবশ্যই চাচা দাগাইতে হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা, যিনি হচ্ছে কি বিভীষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আসো, স্টেক হোল্ডার শব্দের প্রচলিত পারিভাষিক রূপ হলো মধ্যস্বত্বভোগী, কার্যোদ্যক্ষ এবং হচ্ছে অংশীজন এবং মাঠকর্মী। সঠিক উত্তর হচ্ছে এখানে অংশীজন। এরপর দেখো 3 নাম্বার, পাথর এবার হঠাৎ নড়ে। এখানে নড়ে এই চরণে উল্লেখিত পাথর হলো কে? অর্থাৎ এখানে পাথর বলতে এখানে বোঝানো হয়েছে মজিদকে। এই ঘটনাটি ঘটেছে যখন মজিদ একটু অস্বস্তি বোধ করতেছিল, যখন বাসায় ঘুমাচ্ছিল, তখন হচ্ছে তার স্ত্রী রহিমা তার হাত পা টিপে দিচ্ছিল। তখন তার মনে হয়েছে একেবারে তার শরীরটা একেবারে পাথরের মতো শক্ত। কিন্তু তখন তিনি যেহেতু একেবারে নড়াচড়া করতেছেন না, তখন জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে? তখন তিনি কোনো উত্তর দেন নাই। কিন্তু ঘটনাচক্রে তিনি বলেছিলেন যে একটা নতুন ফির এসেছেন আওয়ালপুরে, তিনি নাকি মরা মানুষকে জিন্দা করতে পারেন। এই কথা শোনার পর হঠাৎ করে এই পাথর নড়ে চড়ে ওঠে। তাহলে এই ঘটনা থেকে পাথরটা বলা হয়েছে। ওই পাথর মানে আসলে হচ্ছে কি মজিদ। এবার আসো 4 নাম্বার, সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? দি বেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? এটি ঘটনাচক্রে মূলত আখ্যা দিয়েছিলেন সাফরে। এই ব্যক্তিটা আখ্যা দিয়েছিলেন, কিন্তু কাকে দেওয়া হয়েছে এই প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। এখানে সঠিক উত্তর হচ্ছে মূলত মীরমর্দানকে দিয়েছিলেন। যখন মীরমর্দান শহীদ হয়েছিলেন, তখন সাফরে এই ফরাসি সৈনিকটি এই মীরমর্দানকে বলেছেন যে দি বেস্ট সোলজার। আশা করি তোমরা মনে রাখতে পারবা। তথ্যটি এখানে দেওয়া হয়েছে, পলাশী যুদ্ধে মীরমর্দান শহীদ হলে ফরাসি সৈনিক সাফরে দি বেস্ট সোলজার কি ডেট, এটা কি দেন? আখ্যা দেন। 5 নাম্বার, ঢ একটি ধ্বনি কিরকম এবং তরল, উষ্ণ এবং হচ্ছে কম্পনজাত, তাড়নজাত। এখানে সঠিক উত্তর হচ্ছে কি তাড়নজাত ধ্বনি, একটা তাড়নজাত ধ্বনি। ঢ উচ্চারণ করতে গিয়ে আমাদের একটা কি তাড়না সৃষ্টি হয় এখানে গালের মধ্যে। এখানে দেখো কিছু তথ্য দেওয়া হয়েছে। তাড়নজাত ধ্বনির মধ্যে আছে ঢ এবং 2টি আছে, এবং কম্পন জাতের মধ্যে আছে একটি র, এবং হচ্ছে উষ্ম বা শেষ ধ্বনি হচ্ছে 4টি, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব এবং হচ্ছে হ। তাহলে অবশ্যই মনে রাখতে হবে। এবং পার্শ্বিক ধ্বনি হচ্ছে একমাত্র ল, এবং পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে বিসর্গ এবং হচ্ছে অনুস্বার। ঠিক আছে। এরপর দেখো 6 নাম্বার, জাদু শব্দটি যে ভাষার। জাদু শব্দটি কোন ভাষার? জাদু শব্দটি হচ্ছে ফরাসি ভাষার। কোন ভাষা? জাদু শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। তাহলে দেখো 7 নাম্বার, ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে রক্তের বুদবুদ বলতে আমরা জানি কিনা বোঝানো হয়েছিল কৃষ্ণচূড়া ফুলকে। কৃষ্ণচূড়া ফুল দেখতে কীরকম? লাল রঙের, এবং রক্ত দেখতেও লাল রঙের। তাহলে এই রক্তের যে বুদবুদ,
এটি দ্বারা মূলত বোঝানো হয়েছিল এই কৃষ্ণচূড়া ফুলকে। ঠিক আছে, দেখো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এই পর্যায়ে। আমাদের চেতনার রং বলা হয়েছে কি কাকে? 21-এর কৃষ্ণচূড়াকে, অর্থাৎ 1952 ভাষা আন্দোলনের সময় আমাদের যে ভাষা সৈনিকরা রক্ত দিয়েছেন সেই রক্তকে মূলত আমাদের কি বলা হচ্ছে? চেতনা। অর্থাৎ সেই রক্তকে তুলনা করা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের সাথে। কৃষ্ণচূড়া ফুল দেখতে লাল রঙের। হরিত উপত্যকা বলতে বোঝানো হয়েছিল সবুজ দেশকে। হরিত মানেই হচ্ছে কি? সবুজ। তাহলে হরিত উপত্যকা বলতে বোঝানো হয়েছে সবুজ দেশকে, এটা মনে রাখতে হবে। হরিত শব্দটা তো অনেক সময় আসতে পারে, এটা হচ্ছে কি? সবুজ। এবং কমলবন, কমলবন বলতে বোঝানো হয়েছিল মানবিকতা, সুন্দর এবং হচ্ছে কল্যাণের পথ। মানবিকতা, সুন্দর এবং হচ্ছে কল্যাণের পথ। এর পরবর্তীতে কবিতাটি রচিত হয়েছে কোন ছন্দে? গদ্য ছন্দে কবিতাটি রচিত হয়েছে ফেব্রুয়ারি 1969 এই কবিতাটি। এরপর 8 নম্বর দেখো, নেকলেস গল্পের শিশু নিয়ে সাম্পস এলিসিস কি বললো? এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল কে? মাদাম লুইসেল, মাদাম ফোরেস্টিয়ার জনশিক্ষামন্ত্রী এবং মাদাম জর্জ। সঠিক উত্তর হচ্ছে ফোরেস্টিয়ার। সঠিক উত্তর হচ্ছে কি? ফোরেস্টিয়ার। ওকে, এরপর আসো 9 নম্বর, উত্তম শব্দের সমার্থক নয় কোনটি? অর্থাৎ এটার সমার্থক শব্দ কোনটি নয়? আমরা জানি উত্তম উপদেয় অর্থ উত্তম বোঝাই, উৎকৃষ্ট অর্থ উত্তম বোঝাই এবং হচ্ছে বরেণ্য, বরেণ্য অর্থ উত্তম বোঝায়। কিন্তু অভিরুচি, অভিরুচি এটি হচ্ছে মূলত লক্ষ্য উদ্দেশ্যকে নির্দেশ করে। তাহলে এটা কি? এটার সমার্থক হতে পারে না। তাহলে সঠিক উত্তর অবশ্যই হচ্ছে অভিরুচি। এরপর দেখো কিছু তথ্য দেওয়া হয়েছে। যা চিন্তা করা যায় না অচিন্ত, যার আকার কুৎসিত কদাকার এবং যা আঘাত পায়নি অনাহত, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী। অর্থাৎ অবিসংবাদিত সংবাদী নেতা বলি না আমরা, যার নিয়ে কোনো কি নেই, তিনি যে সেরা একজন নেতা তাকে নিয়ে কোনো কি নেই, দ্বিমত নাই। এবার আসো 10 নম্বর, ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মড়ক লাগুক গড়ে। উক্তিটি করেছিল, উক্তিটি মূলত কে করেছিল? মজিদ করেছিল। উক্তিটি কি করেছিল? মজিদ করেছিল। এটা কাকে? রহিমা, মূলত জমিলাকে উদ্দেশ্য করে। রহিমাকে বলতেছিল জমিলাকে উদ্দেশ্য করে। ঠিক আছে, ও মানে হচ্ছে এখানে কাকে বোঝাবে? তাহলে ও মানে হচ্ছে কে? এই জমিলাকে বোঝাবে, তার দ্বিতীয় স্ত্রী জমিলা। এবং কথাটা মজিদ বলতেছিল কাকে? রহিমাকে। কাকে বলতেছিল? রহিমাকে বলতেছিল। কার উদ্দেশ্যে? কাকে উদ্দেশ্য করে? জমিলাকে উদ্দেশ্য করে। এবার দেখো নয়ন কমল, এর যথার্থ ব্যাস বাক্য হলো নয়ন কমলের ন্যায়। এটার ব্যাস বাক্য কি? নয়ন কমলের ন্যায়, কর্মধারয় সমাসের মধ্যে পড়ে। তাহলে নয়ন কমল, নয়ন কমলের ন্যায়। এবার দেখো পৌঢ় শব্দটির যথাযথ সন্ধি বিচ্ছেদ হলো প্র প্লাস ঔড়। এটা সঠিক উত্তর হচ্ছে এটা, প্র প্লাস ঔড়। এটা সন্ধি ছিল এরকম, ও প্লাস হচ্ছে ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর কি? পৌঢ় সঠিক উত্তর প্র প্লাস ঔড়। ওকে, এরপর আসো 13 নম্বর, কোহেলি উত্তরীতলে সন্ন্যাসী। কোহেলি উত্তরীতলে, এখানে একটা ড্যাশ চিহ্ন হবে। কোহেলি উত্তরীতলে সন্ন্যাসী, অর্থাৎ কিসের সন্ন্যাসীর কথা বলা হয়েছিল? কোহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী হিসেবে কবি আখ্যায়িত করেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? মাঘের। আমরা জানি এই ফুস এগুলো নাই, শীত না, এখানে ফাগুনের কথা নাই, তবে ফাগুন আসছিল, ফাগুন বসন্তের কথা আছে। তাহলে মাঘের সন্ন্যাসীর কথা কবি বলেছিলেন। এরপর আসো 14 নম্বর, যে সম্পর্কটি বিসদৃশ, অর্থাৎ যে সম্পর্কটি মিলে না, যে সম্পর্কটি মিলে না। এখানে দেখো এটাও মিলে যায়। তারপর দেখো মৃগেন্দ্র এবং কেশরী দুটার অর্থ হচ্ছে কি? সিংহকে নির্দেশ করে। এবং হচ্ছে সবিতা এবং তপন দুটার সমার্থক শব্দ। এখানে হচ্ছে নদী এবং সমুদ্র, বারেদি এবং হচ্ছে বারেদ, এই দুটা হচ্ছে কি? সরি, মেঘ এবং হচ্ছে সমুদ্র, এই দুটা হচ্ছে কি? ওই বিসদৃশ। এই দুটা কি? বিসদৃশ। এরপর দেখো
15 নম্বর, নিচের যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে, স্বভাবতই মূর্ধন্য হয়েছে মূলত এই তনু শব্দের মধ্যে, বাকিগুলা সবগুলো হচ্ছে নত্য সত্য বিধানের মধ্যে পড়ে যায়। কিসের মধ্যে পড়ে? নত্য সত্য বিধানের মধ্যে পড়ে। এরপরে আসো 15 নম্বর, নিচের যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে এটা হচ্ছে তনু। আর তোমাদের মনে রাখার জন্য এই স্বভাবত মূর্ধন্য নগুলা মনে রাখতে পারে। বিশেষ করে এরকম আসতে দেখা যায় স্বভাবত মূর্ধন্য নগুলো একটু বেশি আসে। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, খন, কণিকা, কল্যাণ, সুনিতমণি, স্থান, গুণ, পুণ্যবেণী, পণি, অনু, বিপণী, গণিখা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কোনো, ভান, পনসান, তীক্ষণ, নিক্ষণ, তিন, কপনি, বণিক, গৌণ, গণনা, পিনাক, পণ্য, বান। এই শব্দগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। দেখবা আর কোনো এখানে এই যে স্বভাবতই মূর্ধন্য ন বসে, এটা নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। 16 নম্বর, বাংলা বর্ণমালা ভুক্ত ওই এবং হচ্ছে ও মৌলিক ধ্বনি, যৌগিক বর্ণ এবং দ্বিলেখ। সঠিক উত্তর হচ্ছে এই দুটা বর্ণই হচ্ছে কি যৌগিক ধ্বনি। দেখো ধ্বনিমালায় ওই এবং হচ্ছে আও যৌগিক স্বর, এই দুটা কিন্তু যৌগিক স্বর এবং হচ্ছে দেখো এ আ স্বর স্বরা এ রসি রসাউ এ ও, এই 7টি স্বরধ্বনি। এই 7টিকে কি বলা হচ্ছে? স্বরধ্বনি বলা হচ্ছে। এবং দেখো সংস্কৃতিতে রিকে বলা হচ্ছে স্বরধ্বনি। সংস্কৃতিতে রিকে কি বলা হয়? স্বরধ্বনি বলা হয়। এবং বাংলায় রিকে বলা হয় স্বরবর্ণ। বাংলায় রিকে কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়। আর সংস্কৃতে ভাষায় বলা হচ্ছে স্বরধ্বনি। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, কোথায় স্বরধ্বনি বলা হচ্ছে আর কোথায় স্বরবর্ণ বলা হচ্ছে। এবার আসো পরবর্তী প্রশ্নে আমরা যাই। 17 নম্বর, আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি গসিরে বেগমকে উদ্দেশ্য করে এই কথা বলেছিল কে? অর্থাৎ কে বলেছিলেন এই কথা? এই কথা মূলত লুৎফা বলেছিলেন। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফা গসিরে বেগমকে উদ্দেশ্য করে এই কথাটাই বলেছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এখানে? লুৎফা। এবার দেখো 18 নম্বর, মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো। মিথ্যা বিনয়ের সে কি ভালো? এটা হচ্ছে আমার পথ আছে, আমার পথ যে প্রবন্ধটি আছে কাজী নজরুল ইসলামের, এইখানে এটা দেওয়া আছে। তাহলে এখানে বলছে মিথ্যা বিনয়ের চেয়ে আসলে অহংকার ভালো ছিল। কি ভালো ছিল? অহংকারের কথা বলা হয়েছিল। মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো ছিল। 9 নাম্বার, ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। আমরা আগে শব্দটাকে একটু সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। এই ধার শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে? এটা প্রথমে ছিল উদ্ধার এবং হয়েছে, তারপর হয়েছে কি উধার, তারপর হয়েছে কি ধার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ও যে একটা স্বর ছিল সেই স্বরের লোপ পেয়েছে। কি পেয়েছে? সেই স্বরের লোপ পেয়েছে। আমরা জানি স্বরধ্বনির যে লোপ তাকে আমরা সম্পর্ক হিসেবে কি করি? সম্বোধন করি। স্বর কিন্তু আগেই প্রথমে শব্দের মাঝখানে আবার শেষের থেকে লোপ পাইতে পারে। যেহেতু এখানে প্রথমে বা যেখান থেকে লোপ পাক না কেন সেটা দেয় নাই, হ্যাঁ, আমাদের দিয়েছে স্বর সম্পর্ক, সম্পর্ক মানে হচ্ছে বোঝে স্বরধ্বনির লোপকে। তাহলে সঠিক উত্তর আমরা এটাই নেব। 20 নম্বর, বাংলা ভাষায় তৈভব যে ধরনের ব্যাকরণিক উপাদান, এটা কোন ধরনের? এটা কখনো উপসর্গ হতে পারে না, এটা ফলাও নয়, আমরা জানি এটা বিশেষণও নয়। তবে এটা হচ্ছে বিশেষ্য করার জন্য এটি ইউজ করা হয় এবং এটার সাথে তাও ইউজ করা যায়। তাও ইউজ হয়, কোনো একটা ইউজ করা যায়। তাহলে এটা হচ্ছে অবশ্যই প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়। এটা অবশ্যই শব্দ শেষে কি হয়? যুক্ত হয়। বিশেষণ তো কখনোই হতে পারে না। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত হলো, দেখো পুরস্কার। এটা আমরা জানি এটা নত্য সত্য বিধানের মধ্যে পড়ে। এখানে বানানটা ভুল আছে অবশ্যই, তাহলে দন্ত স হবে। নত্য সত্য বিধানের মধ্যে পড়তেছে। এখানে দেখো অর্ধরাত্রি, এটা অর্ধরাত্রি হয় না, মূলত এটা অর্ধরাত্র হয়, কিন্তু এটা আবার সন্ধি বিচ্ছেদের এটা সমাজগণিত হচ্ছে ভুল এখানে দেওয়া আছে। এটা ভুল সমাজজনিত ভুল দেওয়া আছে, কিন্তু আমাদের ভুল জিনিসটা বের করতে বলছে, কিন্তু সেই ভুলটা হবে প্রত্যয় ঘটিত। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা দুটা বাদ দিয়ে ফেলছি, দেখো এটাও বাদ দিতে পারি। স্টেডিয়াম এটাও নত্য সত্য বিধানের মধ্যে পড়ে। তাহলে আমাদের প্রত্যয়ের কাছে এটা আসতেছে না। তাহলে সঠিক উত্তর দেখো ওই যে তৈব এবং তা শব্দের শেষে যুক্ত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। তাহলে এখানে হচ্ছে প্রত্যয়জনিত, এটা ঠিক আছে, প্রত্যয় আমরা পেয়েছি। কিন্তু এখানে তা যুক্ত হলে এখানে যে দীর্ঘিকারটি হয়েছে প্রতিদ্বন্দ্বী, এটা রসিকার হয়ে যায়।
ঠিক আছে, তাহলে এই ভুলটা এখানে ছিল। তাহলে সেজন্য আমরা অশুদ্ধ শব্দটি পেয়ে গেছি প্রত্যয়জনিত। এবার আসো এর পরবর্তীতে আমরা যাই 22 নম্বর। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি। বাক্যটিতে স্নিগ্ধ আঁকি বলতে কি বোঝানো হয়েছে? মায়াবী চোখ, অশ্রুসিক্ত নয়ন, কোমল চোখ এবং উৎসুক চাহনি। সঠিক উত্তর হচ্ছে এখানে উৎসুক চাহনির মাধ্যমে এটা স্নিগ্ধ আঁকি। এটা আমাদের অনেক সময় মায়াবী চোখ মনে হতে পারে, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা, উৎসুক চাহনি। এরপর দেখো উচ্চারণের নিয়ম থেকে একটা প্রশ্ন করা হয়েছে 23 নম্বর। অধ্যাপক শব্দের প্রমিত উচ্চারণ কি? আমরা জানি শব্দের শুরুতে যদি অ থাকে, এরপর যদি জফলা থাকে, তখন আমরা জানি এই অটা দটা হচ্ছে উ হয়ে যায়। দেখো উ, এইখানে সঠিক উত্তর হচ্ছে কি উ। তাহলে অধ্যাপক কি? অধ্যাপক, এটাই হচ্ছে মূলত সঠিক উত্তর। এবার দেখো দুর্বোধ্য শব্দের অর্থ। বধ করা সহজ নয়, বোঝা সহজ নয়, বাধ্য করা সহজ নয়, বোকা। সঠিক উত্তর হচ্ছে দুর্বোধ্য মানে হচ্ছে বধ করা সহজ নয়, এটাই হচ্ছে সঠিক উত্তর। মানে বধ করা যাবে না, দমন করা যাবে না হঠাৎ করে। সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ, এই পংক্তিটির শূন্যস্থানে বসবে যে শব্দ আমরা জানি এটা হচ্ছে সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান ছিল কি? কবিতা। কি ছিল? কবিতা ছিল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কি কবিতা। এরপর দেখো 26 নম্বর। বিউটি স্লিপ বলতে কি বোঝায়? বিউটি স্লিপ বলতে কি গভীর ঘুম বোঝায় না প্রথম রাত্রি ঘুম বোঝায়? বিউটি স্লিপ বলতে প্রথম রাত্রি ঘুম বোঝায়, এটা অবশ্যই মাথায় রাখবে তোমরা। এটা একটা পারিভাষিক শব্দ বটে। এবার দেখো উদিসি শব্দের অর্থ কি? পূর্ব দিক নয়, এটা হচ্ছে উত্তর দিক। উদিসি মানে হচ্ছে বোঝায় হচ্ছে উত্তর দিককে, কি উত্তর দিককে বোঝায়। এরপর দেখো 28 নম্বর। ডিসক্রিমিনেটরি এর পারিভাষিক শব্দ বৈষম্যমূলক, গরমিল এবং হচ্ছে বিশৃঙ্খল। সঠিক উত্তর হচ্ছে এখানে কি বৈষম্যকে কি করা হয়? বৈষম্যমূলককে নির্দেশ করা হয়। ডিসক্রিমিনেটরি অর্থ হচ্ছে কি বৈষম্যমূলক, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো 29। যে সে সৎ কিন্তু তার ভাই অসৎ। আমরা জানি এইখানে যৌগিক বাক্যের কথা বলা হচ্ছে। যৌগিক বাক্য আমরা দেখেছি দুটাই হচ্ছে কি হবে? স্বাধীন বাক্য হবে। সে সৎ এটা অবশ্যই বললে হয়ে যাচ্ছে স্বাধীন। এবং দেখো তার ভাই অসৎ, দুটাও তুমি এটাও দিলে তো স্বাধীনভাবে ভাব প্রকাশ করতে পারে, এই বাক্যটাও ভাব প্রকাশ করতে পারে। তাহলে অবশ্যই কি হচ্ছে? এটা একটা যৌগিক বাক্য। যৌগিক বাক্যে দুইটা স্বাধীন বাক্যই কি হতে হবে? স্বাধীন হতে হবে। ঠিক আছে। 30 করপল্লব কোন সমাস? কর পল্লবের ন্যায়। কি বললাম? এটা সমাস ব্যাস বাক্য হচ্ছে কর পল্লবের ন্যায়, তাহলে এটা অবশ্যই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কর পল্লবের ন্যায়, এটা ন্যায় হবে। তাহলে এটা অবশ্যই কি সমাস? উপমিত সমাস, উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পড়ে। 31 মাসিপিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? মাসিপিসি গল্প, এই যে গল্পটি প্রথম প্রকাশিত হয়, এটা মনে রাখার জন্য আমি একটু তোমাকে শর্টকাট দিতে পারি। মাসিপিসির মধ্যে দেখো প আছে, এই প দিয়ে মনে রাখবো। এটি প্রথম প্রকাশিত হয়েছে পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। দেখো মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে কোথায়? পূর্বাশা পত্রিকায়, কলকাতার পূর্বাশা পত্রিকায়, এবং হচ্ছে 1352 বঙ্গাব্দ, চৈত্র সংখ্যায় মার্চ এপ্রিল এবং 1946 সালে। 1946 সালে। এবার দেখো 32 ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই বড় লজ্জার কথা। উক্তিটি মূলত কার? এটা মূলত বলেছিলেন অমিচাঁদ বলেছিলেন এই কথা। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই বড় লজ্জার কথা, এটা অমিচাঁদ বলেছিলেন। এরপর দেখো 33 নম্বর। রেইনকোট গল্পটিতে কলেজের জন্য কয়টি লোহার আলমারি কেন হয়েছিল? কয়টি কেন হয়েছিল লোহার আলমারি? আমরা জানি লোহার আলমারি কেন হয়েছিল কয়টি? 10টি লোহার আলমারি কেন হয়েছিল।
দেখো অফিসের জন্য 3টি কেনা হয়েছিল এবং বোটানি হিস্ট্রি জিওগ্রাফির জন্য জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টি করে, অর্থাৎ বোটানির জন্য 2টি, হিস্ট্রির জন্য 2টি, জিওগ্রাফির জন্য 2টি, তার মোট 6টি পেলাম। এখানে 3টি, মোট তাহলে 60টি হলো। আর দেখো ইংরেজি ডিপার্টমেন্টের জন্য একটা, ইংরেজি ডিপার্টমেন্টের জন্য কয়টা? একটা, তাহলে মোট কয়টা? 10টা কী করা হলো? নেওয়া হলো। এখানে 3, তাহলে একটা 60, ইংরেজির জন্য একটা ছিল 7, তাহলে 3 কত? 10। এরপর দেখো কবি আবু জাফর, কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন? আমরা জানি এটা যুক্তরাষ্ট্রে। তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চাকরি করেছিলেন, কর্মযাপন করেছিলেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন এবং 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রীও ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু। আবার 1984 সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনও করেছেন তিনি। 35, একটা গান শোনাও। এখানে একটা শব্দটি মূলত, এখানে একটা শব্দ থেকে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। আমি তোমাকে বললাম একটা গান শোনাও, যে কোনো গান হতে পারে, তার মানে এই জিনিসটাকে অনির্দিষ্ট একটা কথা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? অনির্দিষ্ট জ্ঞাপক। তাহলে এটা নির্দিষ্ট নয়, গণবাচক নয়, এবং হচ্ছে পরিমাণবাচকও নয়, অনির্দিষ্ট। কালে কোন গানটা আমি তোমাকে নির্দিষ্ট করে বলে নাই। দেখো টি, টা, কানা, কানি এগুলো হচ্ছে প্রদর্শিত নির্দেশক, নির্দিষ্ট বা অনির্দিষ্ট বিষয়কে বোঝায় মূলত এগুলা দিয়ে, যা দ্বারা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতাকে বোঝায়। এবং দেখো 36 নম্বর, চেঙ্গিস খান কোন জাতির নেতা ছিলেন? আমরা চেঙ্গিস খানকে আমরা কোন জাতির নেতা হিসেবে জানি? চেঙ্গিস খান অবশ্যই হচ্ছে কি মুঘল নয়, কিন্তু মঙ্গোল জাতির নেতা ছিলেন। এরপর দেখো নিচের কোন গ্রন্থটি উপন্যাস? নিচের কোন গ্রন্থটি উপন্যাস বলতে গেলে আমাদের অবশ্যই বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এটা মূলত একটা উপন্যাস, এটা মূলত কি? একটা উপন্যাস। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই রুদ্রমঙ্গল এটা রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ গ্রন্থ, আর দুটা হচ্ছে কাব্যগ্রন্থের মধ্যে পড়ে। তাহলে এই যে শেষের কবিতা, এটা দেখতে মনে হয় যে কবিতা, কিন্তু মনে হয় শুনতে দেখতে মনে হচ্ছে এটা কবিতার গ্রন্থ হবে, কিন্তু এটা আসলে উপন্যাস, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। এরপর দেখো 37, আট কপালে যে অর্থ ব্যবহার করা হয়েছে। আট কপাল মানে হতভাগ্য, আট কপাল মানে কি? হতভাগ্য। সঠিক উত্তর হচ্ছে ক। এরপর আসো কামাক্কা কোথায় অবস্থিত? আমরা জানি কামাক্কা ভারতের আসাম রাজ্যে অবস্থিত। কোথায়? ভারতের আসাম রাজ্যে অবস্থিত। এরপর আসো 39, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটা অবশ্যই তোমাদের জানার কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। কি? বনফুল হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ কি? বনফুল, যিনি সেটা 16 বছর বয়সে রচনা করেছেন। এরপর দেখো 40 নম্বর, লাল সালুতে মোহাম্মদনগর ছাড়া আর কোন গ্রামের উল্লেখ রয়েছে? আবদুল্লাহপুর, এটা আমরা দেখিনি। মোহাম্মদপুর, আওয়ালপুরের কথা উল্লেখ আছে। আওয়ালপুরে একজন নতুন পীর আসছিলেন, সেখানকার ঘটনা নিয়ে এখানে কিছুটা বিষয় বর্ণনা আছে এই উপন্যাসের মধ্যে, লাল সালু উপন্যাসের মধ্যে। এটা নিয়ে আওয়ালপুর হবে। এবং 41 নম্বর, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? মূলত আনুনাসিকতা, একটা নাসিকতা বোঝাতে এই চন্দ্রবিন্দু কি করা হয়? বোঝানো হয়। এবং তারের মধ্যে আমরা চন্দ্রবিন্দু দিলে এটাকে আমরা একটু নাকের মধ্যে একটা বাতাস আসে এরকম একটা ভাব করতে হবে তার, হ্যাঁ, নাকের মধ্যে আনুনাসিকতা। এবং হচ্ছে এই 42 নম্বর, আরফিয়া শের বাসী উপমাটি কার কবিতায় ব্যবহার করেছে? এটা জানি বিদ্রোহী কবিতায়, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মধ্যে ব্যবহার করেছে, এটা তোমরা জানো। আরফিয়াস তার ভালোবাসার পাত্রী ইউরিসের মন জয় করেছিলেন তার বাঁশির সুরে। এই কথাগুলো আছে এখানে। এরপর দেখো চিরচ্ছেদ, এর সন্ধি বিচ্ছেদ কি? এটা একটা বিসর্গ সন্ধি বিচ্ছেদ, এটা সঠিক উত্তর। তার মানে চির প্লাস ছেদ, গ নাম্বার, সরি। এবার দেখো 45, তুমি আসবে এবং আমি চলে যাব। এখানে এটি কোন ধরনের বাক্য? এটা মূলত কি বাক্য? এটা অবশ্যই হচ্ছে
এই যে একটা যোজক দ্বারা এটা সংযুক্ত হয়েছে এবং তুমি আসবে আমি যাব, তার মানে এই যোজক কোথায় থাকে? যোজক অবশ্যই যৌগিক বাক্যে আমরা দেখতে পাই, এবং আর কিন্তু ও এগুলো আমরা কোথায় দেখতে পাই? এই যৌগিক বাক্যে। এই দুটি বাক্যে হচ্ছে তুমি, দুটা বাক্যই অবশ্যই কি হয়? স্বাধীন হয়। আমি জানি তুমি আসবে, এটাও স্বাধীন বাক্য, এবং আমি চলে যাব, এটাও একটি স্বাধীন বাক্য। কারো উপর কারো কি নেই নির্ভর করতেছে এরকম কোনো বাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি না। সৌগাত শব্দের অর্থ কি? সৌগাত শব্দের অর্থ একদম সঠিক, একদম সহজ, এটা হচ্ছে উপটৌকন অর্থ কি? সৌগাত। তাহলে এরপরে আমরা যাই 47, নাগরিক কবি উপাধি নিচের কোন কবিকে দেওয়া হয়, কোন কবির জন্য প্রযোজ্য? এই নাগরিক কবি উপাধি দিয়েছিলেন বুদ্ধদেব বসু। কাকে দিয়েছিলেন? আমরা জানি এটা শামসুর রহমানকে দিয়েছিলেন। শামসুর রহমানের এই যে আকার, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে শামসুর রহমান হচ্ছে একজন কি নাগরিক কবি, এবং হচ্ছে জসীমউদ্দীন হচ্ছে পল্লী কবি, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরিহার্য কথা শিল্পী। কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অপরিহার্য কথা শিল্পী। এরপর দেখো 48, সাঁতার কোন সমাস? সাঁতার হচ্ছে অলোক গ্রহবিহীন না সাঁতার। আমি একটু বুঝাই, এটার বিয়াস বাক্য হচ্ছে সে তারের সমাহার। আমরা জানি সমাহারে দ্বিগু হয়, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আরেকটা বিষয় আমাদের জানা দরকার হচ্ছে, সমাহারে দ্বিগু হলেও কিন্তু আমরা জানি এই দ্বিগু সমাজে পরপদ প্রদান হয়। কি পদ প্রদান হয়? পরপদ প্রদান হয়। এখানে দেখো, এখানে যে সে এবং তার এই দুইটা পদ আছে, এখানে সে দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তার দ্বারা কোনো ব্যক্তিকে বা তারকে শুধু তারকে বোঝাচ্ছে না। এখানে এই সমাসটা, এটা কোনো পদের অর্থ এখানে প্রাধান্য পায়নি। সে তার একটা বাদ্যযন্ত্রের নাম, সে এবং তার দুইটা পদের কোনো পদেরই অর্থ প্রাধান্য এখানে পায়নি। তাহলে নতুন একটা পদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে যেমন চৌরাস্তা, তেমাতা, তিন মাতার সমাহার, যেমন তেমাতা। সাপোজ আমি এটা তোমাকে বোঝাই, তেমাতা। তাহলে তেমাতা মানে হচ্ছে তিন মাতার সমাহার, ঠিক আছে? তিন মাতার সমাহার। তাহলে মাতা পরপদ, অর্থাৎ তিনটা মাথা যেখানে মিলিত হয়েছে, তাহলে মাথার অর্থ প্রাধান্য এখানে পেয়েছিল, কিন্তু এখানে এরকম কোনো অর্থ প্রাধান্য পায়নি, নতুন একটা অর্থ দিচ্ছে। তাহলে এটা অলুক সংখ্যা বা বহুব্রীহিত, সেটা আমরা বুঝতে পারছি, এখানে কোনো জ্ঞান নেই, ধরাবাঁধার নিয়ম নেই, সবগুলো বহুব্রীহি দিয়েছে, এই জন্য আমরা এটা বুঝতে পারছি। কিন্তু দেখেন এখানে কোন ধরনের বহুব্রীহি এটা নির্ণয় করতে হবে। দেখেন এখানে আমরা পাচ্ছি তিন তারের সমাহার। কি? তিনটা তারের কথা এখানে উল্লেখ আছে, তার মানে এটা হচ্ছে সে ব্র্যাকেটে 3 দিতে হবে, তারপর তারের সমাহার। তাহলে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে পড়ে। 48, সাঁতার কোন সমাস? আচ্ছা সরি, এটা তো এখন বললাম। এরপর দেখো 49 নম্বর, নেডার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ ছিল? নেডার স্কুলে যাতায়াতের পথ ছিল কত ক্রোশ? মূলত 4 ক্রোশ ছিল, তার মধ্যে 2 ক্রোশ ছিল হচ্ছে পাকা, 2 ক্রোশ ছিল কি পাকা, এবং হচ্ছে আর বাকি 2 ক্রোশ যেটা ছিল সেগুলো হচ্ছে গ্রীষ্মের সময় হচ্ছে হাঁটু পরিমাণ কাদা থাকতো। গ্রীষ্মের সময় না, গ্রীষ্মের সময় হচ্ছে একবার ধোলার সাগর, এবং বর্ষার সময় হচ্ছে একেবারে হাঁটু পরিমাণ কি থাকতো? কাদা থাকতো। এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। তাহলে মোট 4 ক্রোশ তাদের কি পথ যাতায়াত করতে হইতো। 1 ক্রোশ মানে 2 মাইল বোঝায়। 1 ক্রোশ মানে কি বোঝায়? 2 মাইল বোঝায়। 50, কলমে জানো মিয়া। তাহলে উক্তিটি কার? কলমে জানো মিয়া উক্তিটি কার? খালেক ব্যাপারী, আকাশ মসজিদ, এবং হচ্ছে তাহার কাদেরের বাপের। এটা সঠিক উত্তর হচ্ছে কি? মসজিদ, ঠিক আছে। এবং কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা নয় মূলত অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের, এবং হচ্ছে সন্ধ্যা কাজী নজরুল ইসলামের, বিশ্বের বাসী কাজী নজরুল ইসলামের। সঠিক উত্তর হচ্ছে মূলত রাত্রি শেষ। এখানে একটু এটা ভুল হয়েছে, এটা হচ্ছে রাত্রি শেষ। সঠিক উত্তর হচ্ছে কি? রাত্রি শেষ। এই কাব্য, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, এটা হচ্ছে আহসান হাবিবের একটা কাব্যগ্রন্থ। রাত্রি শেষ কাজী নজরুল ইসলামের কি নয়? রচনা নয়। এরপর দেখো 52, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি? মুহুর্মুহু। মুহুর্মুহু। এখানে সঠিক উত্তর হচ্ছে মূলত এটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। এরপর দেখো 53, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। মূলত এখানে ঐতিহাসিক পটভূমি হচ্ছে এখানে কি? মুক্তিযুদ্ধের কথা এখানে কি পেয়েছে? স্থান পেয়েছে, আমরা জানি। এরপরে দেখো 54, সপ্তাহ শব্দটির কোন সমাস? সপ্তাহ আমরা জানি সপ্ত অহের সমাহার। সপ্ত অহের সমাহারে কি হয়?
দ্বিগু হয়। সপ্তাহ অহের সমাহারে কি হয়? দ্বিগু হয়। তাহলে এখানে দ্বিগু সমাসের মধ্যে পড়ে। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল? 10,000 টাকার বিনিময়ে। কি সেই সময় 10,000 টাকা মানে অনেক টাকা ছিল ভাই। তাহলে 10,000 টাকার বিনিময়ে কি হত্যা করতে রাজি হয়েছিল? জীবনানন্দ দাশের মাতার নাম কি, অর্থাৎ মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস, তিনিও একজন কবি ছিলেন। কুসুম কুমারী দাসও একজন কবি ছিলেন। কোন লেখকের মা কবি ছিলেন এটাও প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে কুসুম কুমারী দাস। অন্তরঙ্গ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্তরঙ্গ শব্দের সন্ধি বিশেষ মূলত এটাও একটা বিসর্গ সন্ধির মধ্যে পড়ে। এটা রঙ্গ হয়ে গেছে, রঙ্গ নয়, মূলত অঙ্গ হবে। তাহলে এটা তো বিসর্গ নয়, এটাও হচ্ছে না। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। আর মাদাম লুইসেলের স্বামী কি হাতে ঘরে ফিরলেন? অর্থাৎ তিনি একটা বড় খাম নিয়ে, একটা দাওয়াতের একটা খাম নিয়ে সে গড়ে ফিরলেন। সে কাজ করতো কোথায়? শিক্ষা অফিসে কেরানি পদে কাজ করতো। সেখানে একটা অনুষ্ঠান হওয়ার কথা তাদের, তাহলে সেখানে সে দাওয়াত পেয়েছিল, সেই কামটা তিনি নিয়ে আসছিলেন। পথের রাজা কোন সমাসের মধ্যে পড়ে? আমরা জানি এটা তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে। পথের সাথে কি বিভক্তি যুক্ত হয়েছে? এর। তাহলে এর বিভক্তি কোথায় আছে? এর বিভক্তি আমরা জানি ষষ্ঠী বিভক্তি। এর হচ্ছে একটি কি? ষষ্ঠী বিভক্তি। তাহলে এটা কোন? তাহলে বিভক্তি কোথায় থাকে ভাই? তৎপুরুষ সমাজে বিভক্তি আছে। তাহলে এই তৎপুরুষ সমাস, কিন্তু এটা ষষ্ঠী তৎপুরুষ কি? ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে পড়ে। সুকান্ত ভট্টাচার্যের অকাল মৃত্যু হয় কত বছর বয়সে? মাত্র 21 বছর বয়সে ভাই সে মারা গিয়েছিল। মাত্র 21 বছর বয়সে। 21 বছর বয়সে সে অনেক কিছুই করে ফেললো। সৈয়দ ওয়ালিউল্লাহ সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিসে। কোথায়? প্যারিসে, ফ্রান্সের যে প্যারিস শহরে তার কর্মস্থল ছিল। পেগোডা কোন ভাষার শব্দ? পেগোডা মূলত জাপানি ভাষার শব্দ। পেগোডা মূলত কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। এবার গিদা মুফাসা কোন দেশের লেখক ছিলেন? গিদা মুফাসা ফ্রান্সের লেখক ছিলেন। কোথাকার? ফ্রান্সের লেখক ছিলেন। এরপর দেখো অবিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের নবরূপায়ণ? এটা অবিত্রাক্ষর ছন্দ হচ্ছে মূলত পয়ার ছন্দের নবরূপায়ণ। এই অবিত্রাক্ষর ছন্দ এটা আবিষ্কার করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এই যে অবিত্রাক্ষর নতুন একটা বাংলা সাহিত্য ছন্দ আবিষ্কার করেছিলেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? কল্লোল, ধূমকেতু, বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর। সঠিক উত্তর হচ্ছে তিনি বঙ্গদর্শন এই পত্রিকাটি কি করেছিলেন? সম্পাদিত করেছিলেন। এখানে বাকি তথ্যগুলো তোমরা জেনে রাখলে ভালো হয়। কল্লোল পত্রিকাটিকে সম্পাদন করেছিলেন দীনেশ রঞ্জন দাস। এবং হচ্ছে দেখো এরপরে ধূমকেতু কাজী নজরুল ইসলামের, সেটা হচ্ছে 1922 সালে। এবং সংবাদ প্রভাকর যে পত্রিকা এটা ঈশ্বরচন্দ্র। এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বাসব বিজয়ী কে? বাসব বিজয়ী মূলত ছিল মেঘনাদ। অর্থাৎ মেঘনাদ ইন্দ্রকে কি করেছিলেন? দেবতা ইন্দ্রকে কি করেছিলেন? জয় করেছিলেন। ইন্দ্রের নাম হচ্ছে কি? বাসব। তাহলে বাসককে যে পরাজিত করেছেন তিনি তো বাসব বিজয়ী হবেন নাকি? তাহলে মেঘনাদ মানে কি? বাসব বিজয়ী মানে হচ্ছে কি? মেঘনাদ। ফেসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল সম্পাদনা করেন কে? এটা অবশ্যই সুকান্ত ভট্টাচার্য। তিনি আকাল কি গ্রন্থটি লিখেছিলেন ফেসিবাদদের বিরুদ্ধে। তালা শব্দটি কোন ভাষার শব্দ? তালা শব্দটি একটি পর্তুগিজ শব্দ। তালা একটি পর্তুগিজ শব্দ। তালার সাথে কি কি আরও কতগুলো তোমাদের দেওয়া হয়েছে? আনারস, পর্তুগিজ, আলফিন, আলমারি, গির্জা, গোদাম, তালা, চাবিও কিন্তু কি এই পর্তুগিজ। তারপর চর্বি, পাদ্রি, বালতি, ফেরেক, পেঁপে, পেয়ারা, তারপর কেদারা, তামাক, বুথাম, তোয়ালে, আচার এবং সাগু। এই শব্দগুলা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। কয়েকবার করে পড়ে যাও। এখন শেষ মুহূর্তে তোমাদের অবশ্যই মুখস্থ না থাকতে পারে। কয়েকবার পড়লে দেখবে পরীক্ষা এটা তোমাদের মনে পড়তে পারে। 69 কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? আমরা জানি কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ। এটা হচ্ছে গৌড়ীয় বাংলা ব্যাকরণ হচ্ছে কি প্রাচীন বাংলা ব্যাকরণ। এদের রাজা রামমোহন রায় এটা কি করেছিলেন? লিখেছিলেন। রাজা রামমোহন রায় গৌড়ীয় বাংলা ব্যাকরণ, এই ব্যাকরণটা তিনি প্রথম লিখেছিলেন। ঠিক আছে।
এরপর দেখো সালটা 1833 সালে, 33 সালে, ঠিক আছে। ওই আচ্ছা, এটা এখানে না লিখলে ভালো হয়। এই গৌড়ে বাংলা বিভাগ 1833, কে? রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। এরপরে দেখো 70 বন্ধুদের সাথে বাজি ধরে খ্যাতি লাভ করেছিলেন কোন লেখক? আমরা জানি বন্ধুদের সাথে বাজি ধরে একজন লেখক একটা গল্প লিখেছিলেন, সেটা হতো অতসীমামি। মামি, এই অতসীমামি গল্পটি লিখেছিলেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। বন্ধুদের সাথে জাস্ট বাজি ধরে এই যে তিনি গল্পটি লিখে বেরিয়েছিলেন, তিনি হচ্ছে কে? মানিক বন্দ্যোপাধ্যায়। ছাত্রী কোন প্রত্যয়ের উদাহরণ? আমরা জানি ছাত্র, এই ছাত্রর সাথে এই দীর্ঘই এই প্রত্যয়টি যুক্ত হয়েছে। এই প্রত্যয়টি যুক্ত হয়ে এটা স্ত্রী বাচক প্রত্যয়, এটা যুক্ত হওয়ার পরে কি হয়েছে? ছাত্রী হয়েছে। তাহলে এটা কি? এটা অবশ্যই কি? বিশেষ্য। তাহলে বিশেষ্যের সাথে যখন প্রত্যয় যোগ হয় সেটা হচ্ছে অবশ্যই তদ্ধিত প্রত্যয় হয়, সেটা অবশ্যই কি হয়? তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়ার সাথে যুক্ত হলে সেটা কৃত প্রত্যয় হয়, এটা আমরা জানি। প্রত্যয়ের যারা নিয়ম পড়েছে তোমরা অবশ্যই জানবা। এখানে দেখো ছাত্র শব্দের সঙ্গে স্ত্রীবাচক দীর্ঘ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে শব্দটি। একটি হচ্ছে কি? তদ্ধিত প্রত্যয়। এটা একটু ডিস্টার্ব করতেছে। 72 কোনটি খাঁটি বাংলা উপসর্গ? আমরা জানি অ, অগা, অজ, অনা, আন, আট, আপ, ইতি, উন, কিকত, পাতি, বি, ব, রাম, সহসা, সোহা, এইগুলো হচ্ছে কি খাঁটি বাংলা উপসর্গের মধ্যে পড়ে। তাহলে এগুলা খাঁটি বাংলা উপসর্গ নয়, জাস্ট অগা এটি খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তা এখানে দেখো খাঁটি বাংলা উপসর্গ মোট আছে কত? 21টা আছে। এগুলোর মধ্যে হচ্ছে যথা অ, অনা, অজ, অগা, আ, আড, আন, আর, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, বর, রাম, সহসা, সোহা, এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এগুলো একটু মনে রাখবা। অ, অগা, অজ, অনা, আন, আর, আপ, ইতি, উন, কু, কত, পাতি, বি, বর, রাম, সহসা, সোহা। কিন্তু আমি এবার মনে রাখতাম, তোমরাও চাইলে মুখস্থ করতে পারো, যে কোনো তোমরা যেভাবে মনে রাখতে পারো। চর্যাপদে কোন কবির পদ সংখ্যা বেশি? আমরা জানি এটা হচ্ছে কি? কাহ্পা। এটার হচ্ছে পদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল চর্যাপদের মধ্যে। এরপর দেখো তো 74 গ্রন্থ সাহেব কোন সম্প্রদায়ের গ্রন্থ? এটা অবশ্যই ইজি ভাই, এটা শিখ সম্প্রদায়ের একদম একটা কি প্রাথমিক গ্রন্থ হিসেবে পরিচিত। এপিডেমিক এর পারিভাষিক শব্দ কোনটি? এপিডেমিক পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কি? মহামারী। কি? মহামারী। আর প্যান্ডামিক অর্থ অতিমারী, অতিমাত্রা। এটা ইউনিভার্সাল অর্থ হচ্ছে বিশ্বজনীন, ইউনিভার্স অর্থ হচ্ছে কি? বিশ্ব। এইগুলো আমরা একটু মনে রাখবো। পারিভাষিক শব্দগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে দুইটাও চলে আসতে পারে, একটা তো আসেই, মাঝে মধ্যে দুইটাও চলে আসতে দেখা যায়। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে করতে হবে, পড়তে হবে। এরপর দেখো 76 সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাটক 9 কোনটি? ঈর্ষা, দূরত্ব, নুরুল দিনের সারা জীবন, গণনায়ক। সঠিক উত্তর হচ্ছে এখানে দূরত্ব। এটা তার কি নয়? কাব্যনাট্য নয়। আর বাকি তিনটাই হচ্ছে কি? তার কাব্যনাট্যের মধ্যে পড়ে। 77 সিরাজদৌল্লা নাটককে আমেনার স্বামীর নাম কি? আমেনা হচ্ছে কি সিরাজদৌল্লার আম্মাজান। হ্যাঁ, আমেনার আর আলিবুদ্দিন কায়ের হচ্ছে একেবারে ছোট কনিষ্ঠ মেয়ে। তার স্বামীর নাম হচ্ছে জয়নুদ্দিন। তাহলে সিরাজদৌল্লার বাবা হচ্ছে মূলত কি? জয়নুদ্দিন। 78 জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন কে? নির্জনতম কবি আখ্যা দিয়েছিলেন কে? বুদ্ধদেব বসু। আমি এর আগে একটা ভুল তথ্য তোমাদের দিয়েছিলাম, এটা হচ্ছে শামসুর রহমানকে। এই যে নাগরিক কবি, এটা কোনো কেউ বুদ্ধদেব বসু এটা কি দেন নাই, তাকে উপাধি দেন নাই, ঠিক আছে। তাহলে এখানে এই নির্জনতম কবি আখ্যা দিয়েছিলেন কে? অবশ্যই হচ্ছে বুদ্ধদেব বসু। কে দিয়েছিলেন? বুদ্ধদেব বসু এই উপাধিটা দিয়েছিলেন। এছাড়া কিছু তথ্য আমরা আরও জেনে নিব। জীবনানন্দ দাশের অসাধারণ কাব্য
বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন, চিত্ররূপময় বলে আখ্যা দিয়েছিলেন। তার যে কাব্য বৈশিষ্ট্য, কাব্যশৈলী যে সৌন্দর্য দেখে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন চিত্ররূপময়, কি চিত্ররূপময় বলে আখ্যা দিয়েছিলেন। এরপর থেকে বুদ্ধদেব বসু তাকে আখ্যা দিয়েছিলেন নির্জনতম কবি হিসেবে। তাকে কি আখ্যা দিয়েছিলেন? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি হিসেবে। ঠিক আছে, তাহলে ওই যে শামসুর রহমানের যেটা, এটা অবশ্যই মাথায় রাখবা, এটা তাকে বুদ্ধদেব বসু তাকে উপাধি দেন নাই, ভাই মিস্টেক হয়ে গেছে এটা। 79 উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উচ্চারণের তাহলে ব্যঞ্জন ধ্বনিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কি করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, মৃগেন্দ্র শব্দের অর্থ কি? মৃগেন্দ্র শব্দের অর্থ মূলত সিংহকে বোঝায়। এটা এটা একটা বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের মধ্যে দেওয়া আছে। তাহলে এটা মৃগেন্দ্র শব্দের অর্থ কি বোঝায়? সিংহকে বোঝায়। মৃগেন্দ্র কেশরী বলা হয়েছে এখানে, তাহলে মৃগেন্দ্র কেশরী, ক্যাশযুক্ত সিংহ। আবার দেখো, প্রদর্শিত নির্দেশক আমরা দেখতে পাচ্ছি টু, টা, টি, টা, কানাকিনি, এগুলো হচ্ছে প্রদর্শিত নির্দেশক। এখানে একটু শব্দে টু কি, টু অবশ্যই কি প্রদর্শিত নির্দেশক আমরা জানি। টা, টি, কানাকানি, টু এগুলো হচ্ছে কি প্রদর্শিত নির্দেশকের মধ্যে পড়ে। এগুলো অব্যয় নয়, প্রত্যয় নয়, অনুসর্গ নয়। 82 বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতা। পত্র উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কি? কাজী নজরুল ইসলাম তিনি প্রথম পত্র উপন্যাসের রচনা করেছেন। কি করেছেন? পত্র উপন্যাসের রচনা করেছেন। এখানে দেখো, বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এরপর দেখো, মুসলিম ভারত পত্রিকায়, কোন পত্রিকায়? মুসলিম ভারত পত্রিকায় 1920 খ্রিস্টাব্দে নজরুল তার প্রথম উপন্যাস বাদনহারা লিখতে শুরু করেন। অর্থাৎ তিনি পত্র উপন্যাস হিসেবে কোন উপন্যাসটা লেখা শুরু করেছেন? বাদনহারা। বাদনহারা এই উপন্যাসটি তিনি লিখতে শুরু করেন। 83 দামিনী এর প্রতিশব্দ কোনটি? দামিনী শব্দের অর্থ কোনো রাত্রি নয়, জলদি নয়। এটা দামিনী শব্দের অর্থ হচ্ছে মূলত বিদ্যুৎ। দামিনী শব্দের অর্থ হচ্ছে কি? বিদ্যুৎ। বিভূতিভূষণের কোন উপন্যাসটি চলচ্চিত্রায়ন এখনো হয়নি? ইছামতি। পথের পাঁচালী হয়েছে, চিত্রায়ন অশ্বিনী সংকেত হয়েছে, অপরাজিতা হয়েছে। এই ইছামতি এটি এখনো হয়নি। ইছামতি একটা নদীর নামও বটে। ইছামতি একটা নদীর নাম। 85 নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করেছিলেন? ইষ্ট দেবতা। কি দেবতা? ইষ্ট দেবতা বা অগ্নি দেবতা। ইষ্ট দেবতার আরেকটা নাম কি? অগ্নি দেবতা। ইষ্ট দেবতা বা অগ্নি দেবতার পূজা তিনি করতেছিলেন। তাহলে সঠিক উত্তর এখানে কি? অগ্নি দেবতা। তোমাদের পরীক্ষায় যদি আবার যদি প্রশ্নটা রিপিট করা হয়, তার মানে এখানে অগ্নি দেবতা নাও দিতে পারে, তখন তোমাকে দিয়ে দিল ইষ্ট দেবতা। কি দিয়ে দিল? ইষ্ট দেবতা। তখন তুমি এটার অবশ্যই একই প্রশ্ন তো নাকি? ইষ্ট দেবতার অগ্নি দেবতা হচ্ছে একই। 86 নেকলেস গল্পে কোন নদীর নাম পাওয়া যায়? নেকলেস গল্পে সিন নদীর নাম কি আছে? পাওয়া যায়। যখন তারা ওই যে অনুষ্ঠান থেকে ফিরতেছিলেন, তখন তারা এই সিন নদীর কোনো একটা জায়গায় তাদের যে গলার হার ছিল সেটাও হারিয়ে ফেলেছিলেন, যেটা তার বান্ধবীর থেকে তিনি কি করে নিয়েছিলেন। মাদাম লুইসেল নিয়েছিলেন মূলত তার বান্ধবী থেকে। এরপর দেখো 87 সবুজপত্র পত্রিকার সম্পাদককে। এই সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমোদ চৌধুরী। আর এই সবুজ পত্রিকাটি হচ্ছে 1914 সালে কি করা হয়? প্রথম সম্পাদিত হয়, প্রকাশিত হয় এই 14 সালে। আর এটার মাধ্যমে আমাদের যে চলিত ভাষার কি প্রচলন শুরু হয়। চলিত ভাষার জনক বলা হচ্ছে প্রমোদ চৌধুরীকে, এটা আমরা জানি। আমরা যে এখন শর্টকাট সাধু ভাষাকে সংক্ষিপ্ত করে ফেলছেন, তিনি এই কাজটা এই প্রমোদ চৌধুরী করেছিলেন। সাধু আর চলিতের মধ্যে পার্থক্য হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদে। তাদের মধ্যে কি থাকে? পার্থক্য থাকে। সাধু এবং চরিতের মধ্যে মূল পার্থক্য সর্বনাম এবং ক্রিয়াপদে। আমরা তাহারকে তার করে ফেলছি, করিয়াছিলেনকে করেছেন করে ফেলছি, করে ফেলছি। তাহলে এই যে শর্টকাট করেছে, এগুলা হচ্ছে মূলত চলিত ভাষার রূপায়ণ করেছে। 88 নুরুল দিনের ডাকে কত সালে বাংলার মানুষ জেগে উঠেছিল? নুরুল দিনের ডাকে মূলত সালটা হচ্ছে 83, 1783 সালে এই নুরুল দিনের ডাকে এই বাংলার মানুষ, দিনাজপুর এবং রংপুরের মানুষটা, বিশেষ করে দিনাজপুর এবং রংপুর অঞ্চলের এই কি ছিলেন? নুরুল দিন ছিলেন। নুরুল দিন এই মানুষটা, তাহলে ওই তার ডাকে
কি মানুষটা জেগে উঠেছিল, তিনি মূলত কৃষকদের নেতা ছিলেন। কি ছিলেন? কৃষকদের নেতা ছিলেন 1783 সালে, রংপুর এবং দিনাজপুরের মানুষরা। 89, আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে, কোন লেখকের উক্তি? কাজী নজরুল ইসলামের উক্তি। এটা কোথায় আছে? এটা মূলত আমার যে প্রবন্ধটা, ওই প্রবন্ধের মধ্যে আছে। আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে, অর্থাৎ আগে নিজেকে জানতে হবে। নো দাই সেলফ, সক্রেটিস বলেছেন কি? নো দাই সেলফ, আগে নিজেকে জানো বা চেনো। নিজেকে জানলে আমি আমার অস্তিত্ব সম্পর্কে জানতে পারবো, আমার যোগ্যতা সম্পর্কে জানতে পারবো। 90, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা জানি এটা কি স্বরবৃত্ত না, মাত্রাবৃত্ত না, অক্ষরবৃত্ত না, এটা হচ্ছে গদ্য ছন্দে রচিত। কোন ছন্দ? গদ্য ছন্দে রচিত একটা কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, বাংলার ঐতিহ্য এবং ঐতিহ্য সম্পর্কে এই কবিতাটি কী করেছে? লেখা হয়েছে। 91, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প? আহ্বান, সোদা, মিনিম আলো। এটা তো নাই আমাদের, না? মাসে পিসে রেইনকোট, তাহলে এটা তো এমনি হচ্ছে না, তাহলে এটাও তো আহ্বান, তো কোনো জ্ঞান নয়। আহ্বান হচ্ছে এই হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা সখ্যতা, এটা একতার বন্ধন, এইগুলা মাসে পিসে। আর এটা যৌতুক প্রথা বা স্বামীর নির্যাতন, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। রেইনকোট গল্পটি হচ্ছে কি? একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কি গল্প। আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রেইনকোট গল্পটি কি করা হয়েছে? লেখা হয়েছে। ফেয়ারি টেল, ফেয়ারি টেল শব্দের বাংলা পরিভাষা কোনটি? কথা সাহিত্য, রূপকথা। এটার অর্থ ফেয়ারি টেল, এটার অর্থ কি? রূপকথা। কি কথা? রূপকথা। কোনটি বাগধারার উদাহরণ? কিং কর্তব্যবিমূঢ় না। ভবনদী, এটা হচ্ছে সমাস। ভবনদী, ভবরূপ নদী। অহোরাত্র না। ননীল পুতুল, ননীল পুতুল একটা হচ্ছে বাগধারার মধ্যে পড়ে। ননীল পুতুল একটা কি? বাগধারার মধ্যে পড়ে, বা আদরের পাত্র, এরকম বোঝায় আর কি। ননীল পুতুল মানে আদরের জামাই। তাহলে দেখো 94, চা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চা শব্দটি গ্রিক, হিব্রু নয়। এটা মূলত চা এই শব্দটি হচ্ছে চীনা শব্দ। কি শব্দ? চীনা। চীনা শব্দ থেকে আসছে চা শব্দটি। সঠিক উত্তর হচ্ছে কি? চীনা। আর চীনা শব্দ কিছু দেখে ফেলি আমরা। চাও চীনা শব্দ আর চিনিও চীনা শব্দ, একটু একটু মিলে যায় না? চা এবং চিনি, চা তৈরি করার জন্য চিনি লাগে। আবার তালা চাবি, কী ছিল? তালা চাবি জাপানে ছিল না, তখন তালা খোলার জন্য চাবি লাগে, তাহলে মিলে যায় কিছু কিছু। তাহলে বলে এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। তাহলে লিচু, এলাচি এবং হচ্ছে সিন্দুর ইত্যাদি হচ্ছে কি? মূলত চীনা শব্দ। 95, নিজ কর্মদোষে হায় মজা এলা এই কলঙ্ক লঙ্কা। কনক লঙ্কা মানে স্বর্ণ লঙ্কাকে বোঝানো হচ্ছে, যেটা হচ্ছে রাবণের রাজ্য, রাবণের দেশ। মজিলা কি? কনক লঙ্কা, মজিলা আপনি। অর্থাৎ তোমরা নিজেদের দোষে তোমরা কনক লঙ্কাকে একেবারে ধ্বংসের পথে ঠেলে দিয়েছ। এটা মূলত কে বলছিলেন? এটা মেঘনাথকে উদ্দেশ্য করে বিভীষণ বলতেছিলেন। মেঘনাথের চাচা হচ্ছে কি? বিভীষণ। তিনি এই কথাটি বলেছিলেন। তাহলে এখানে কার উক্তি প্রশ্ন করা হচ্ছে? এটা অবশ্যই বিভীষণের উক্তি। কার উক্তি? সঠিক উত্তর বিভীষণ। কাকে উদ্দেশ্য করে? মেঘনাথকে উদ্দেশ্য করে। মেঘনাথ ছিল কে? রাবণের সন্তান এবং হচ্ছে বিভীষণ ছিল রাবণের ভাই। 96, মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস হচ্ছে ঢাকাতে। কোথায়? ঢাকাতে। পৈতৃক নিবাস হচ্ছে মানে পিতার বাড়ি কোথায়? ঢাকার মধ্যে রয়েছে। 97, তাহার এই পরবর্তী কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? আমরা জানি এখানে শীত চলে যাচ্ছিল এবং বসন্ত আসতেছে, এবং সে শীতের যে তার স্বামী মারা গেছে সৈয়দ নেহাল হোসেন, তার যে ত্যাগ, সেই ত্যাগটা তিনি মনের মধ্যে এখনও গেঁথে রেখেছেন, যার কারণে বসন্ত আগমন হলেও তিনি বসন্তকে বুঝতে পারেন নাই। বসন্ত যে চলে আসে সেটাও তিনি অনুধাবন করতে পারেন নাই। তাহলে এখানে বসন্তের আগমনের কথা কি করা হয়েছে? বলা হয়েছে। এখানে বসন্তকে ঋতুর রাজন হিসেবে কি করা হয়েছে? সম্বোধন করা হয়েছে। তাহলে ঋতুর রাজকে বসন্ত। এখানে বাতাবি লেবুর ফুল ফোটার কথা বলা হচ্ছে। আমের মুকুল আসছে কিনা জিজ্ঞেস করা হয়েছে। এগুলো মূলত বসন্তের বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য। 97, তাহার এই পরে মনে কবিতায় কোন ঋতুর আগমন? আচ্ছা সরি, এটা তো আগেরটাই। 98, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? বাক্যের সুশৃঙ্খল
পদবিন্যাসকে বলা হয় আসক্তি। কি বলা হয়? আসক্তি বলা হয়। আকাঙ্ক্ষা নয়, যোগ্যতাও নয়, এবং হচ্ছে বাক্যের মূলত শুদ্ধ বাক্যে 3টা গুণ থাকে। কয়টা গুণ থাকে? 3টা গুণ থাকে। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, এটা আসক্তি হবে না, এটা আসক্তি, সরি, আসক্তি, এবং হচ্ছে যোগ্যতা। দেখো আকাঙ্ক্ষা কি? বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেটাকে বলা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। একটা পদ শুনেছো, এরপর আরেকটা পদ শোনার যে ইচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? আমি তারপর আমি কিছু বলিনি, আমি কি, তারপর তুমি আর জিজ্ঞেস করবে না এটা আটটা শোনার ইচ্ছে থাকে না, আমি কোথায় যাবো, এটাই তো, আমি কাজ করি, এটা বলবে, আমি ভাত খাবো, এটা। তাহলে একটা পদে যে আটটা পদে শোনার যে ইচ্ছা, সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি, বাক্যের অর্থ সংগতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ তুমি বাক্যের মধ্যে যে পদগুলো থাকে, যদি সেগুলো যে অর্থ প্রকাশ না করার মতো থাকে, সুশৃঙ্খল না থাকে, হ্যাঁ, একটা ধারাবাহিক নিয়ম থাকতে হবে না? হ্যাঁ, অবশ্যই থাকতে হবে। ফুটবল, আমি ফুটবল খেলি, তো ফুটবল যদি আমাকে খেলে এরকম যদি তুমি করে ফেলো, ফুটবল আমি খেলি এরকম যদি হয়ে যায়, তাহলে এটা সুশৃঙ্খল হচ্ছে না, অর্থটা যেমন বিদগুড় হয়ে যাচ্ছে। এবং যোগ্যতা, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে কি? যোগ্যতা। অর্থাৎ হাতি আকাশে ওঠে, এটা হবে পাকে আকাশে ওঠে, হাতি কখন আকাশে উঠতে পারে? তাহলে এগুলো মাথায় রাখতে হবে। 99, রচিয়া লহন আজও গীতি, এখানে না অর্থে ব্যবহৃত হয়েছে। এটা মূলত কবিভক্ত কবিকে অনুরোধ করেছিলেন যে বসন্ত সম্পর্কে যেন তিনি একটা রচনা করেছেন, কবিতা রচনা করেন এই প্রশ্নে। তাহলে এইখানেতে সে একটু অনুরোধ করছিল মূলত, এখানে না দ্বারা বোঝাচ্ছে নেগেটিভ না, এটা মূলত অনুরোধ, কবিকে অনুরোধ করেছিল, তোমরা বলে তুমি একটু করো না ভাই, প্লিজ তুমি একটু করো না, কাজটা একটু করে দাও না। এই যে বলি না আমরা, এটা অনুরোধ করি নাকি না, একটা বিনয় দেখানোর জন্য, অনুরোধ করার জন্য। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি? অনুরোধ বোঝায়। না দ্বারা কি বোঝাচ্ছে? অনুরোধ। এটা তাহারে পরে মানে কাব্যগ্রন্থ একটা পংক্তি। এরপর দেখো সর্বশেষ আমাদের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতিসীমা মেয়ে কত বছর বয়সে রচনা হয়? 19, 20, 21, 22। সঠিক উত্তর হচ্ছে কি? এই 20 বছর বয়সে এই যে তার গল্পটি অতিসীমা মেয়ে গল্পটি তিনি কি করেন? রচনা করেন। এটা জাস্ট তার বন্ধুদের সাথে তিনি বাজি ধরে এই গল্পটি তিনি লিখেছিলেন। বন্ধুদের সাথে কি জাস্ট বাজি ধরে তিনি এই গল্পটি লিখেছিলেন। এই বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় কত? 1928 সালে। এটা কি পত্রিকায়? বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় 1928 সালে। মন্দির গল্পটি 1903 সালে কুন্তলীন পুরস্কার পায়। এই মন্দির গল্পটি 1903 সালে কি পায়? কুন্তলীন পুরস্কার। কি পায়? কুন্তলীন পুরস্কার পায়। এটি মূলত শরৎচন্দ্র। এই তথ্যটা তোমরা মনে রাখবা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে একটা মন্দিরে একটা কি ছিল? গল্প। এই মন্দির গল্পের জন্য তিনি কি পান? কুন্তলীন পুরস্কার পান। কি? শরৎচন্দ্র তার মন্দির গল্পের জন্য 1903 সালে কি পান? কুন্তলীন পুরস্কার পান। তাহলে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অতিসীমা মেয়ে, এটা প্রকাশিত হয়েছে বিচিত্রা পত্রিকায়। আর এই শরৎচন্দ্র, এই তথ্যটি মাথায় রাখতে হবে। এই মন্দির গল্পটি 1903 সালে কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে।